ইরান জুড়ে অব্যাহত মার্কিন ইসরায়েলি তাণ্ডব, ডুবিয়ে দেয়া যুদ্ধজাহাজে ৮৭ জনের মরদেহ উদ্ধার শ্রীলঙ্কায়। পরবর্তী সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ট্রাম্পের। আরব আমিরাতে আটকা পড়া বিমানের ২৮ ক্রু সহ ১৮৯ বাংলাদেশি ফিরলেন দেশে, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা। স্বজনদের কাটল উৎকণ্ঠা। যখন ওখানে গন্ডগোল হচ্ছে, বোমা হচ্ছে, তখন খুব টেনশন হচ্ছিল। আমি ছিলাম আপনার দেরাতে, ওখানে আমেরিকান কনসাল আছে, ওখানেও অ্যাটাক করা হয়েছে। ভয়াবহ। কালকে আমার বাসার পাশে ক্যামেরা দিচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক। আসতে পারে ঈদের ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত। হাইটেক সফটওয়্যার পার্কগুলো নিয়েও হবে আলোচনা। সংসদে কার্যকর ভূমিকা পালন করবে জামায়াতে ইসলামী। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে জানালেন নায়েবে আমির। পর্যালোচনা করবে বাণিজ্যিক চুক্তি। জামাত কনস্ট্রাকটিভ কিন্তু খুব ভাইব্রেন্ট এবং স্ট্রং রোল আমরা প্লে করব, যেখানে বাংলাদেশের ইন্টারেস্ট বা জনগণের ইন্টারেস্টের বাইরে থাকবে। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইরান জুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। বুধবারও দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হয়েছে হামলা। ইসরায়েলের সামরিক বিভাগ IDF এর দাবি, ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দফতর গুঁড়িয়ে দিয়েছে তারা। রেভলিউশনারি গার্ডস, বাসিজ ফোর্স, কুদস ফোর্স ও পুলিশের বেশ কয়েকটি ইউনিটের কার্যালয় ধ্বংস করা হয়েছে। হামলার শিকার সাইবার কমান্ড সেন্টারও। কুর্দি অধ্যুষিত বানেহ এলাকায়ও সামরিক ঘাঁটিতে মিসাইল ছুড়েছে যৌথ বাহিনী। ইরানের ২০টির বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। কেবল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় নয়, অপারেশন এপিক ফিউরির টার্গেট হয়েছে হাসপাতাল, স্কুল, মার্কেট এবং আবাসিক ভবনও। বুধবার পশ্চিম আজারবাইজান প্রদেশে আবারও একটি গার্লস স্কুলে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। লেবাননের বিভিন্ন অঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছে কমপক্ষে ৫ জন। দক্ষিণের পাশাপাশি উত্তরাঞ্চলেও হয়েছে অভিযান। লেবানিজ ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তরে ত্রিপলির কাছাকাছি ফিলিস্তিনিদের একটি শরণার্থী শিবির লক্ষ্য করে ড্রোন ছুড়েছে তেল আবিব। বেদাউই ক্যাম্পের ওই হামলায় প্রাণ গেছে ২ জনের। দক্ষিণে গালিলা শহরের কাছে একটি সড়কে আঘাত হানে ইসরায়েলি ড্রোন, সেখানে মৃত্যু হয় ৩ জনের। তেল আবিব জানিয়েছে, লেবাননের দক্ষিণে আরও সেনা মোতায়েন করবে তারা। দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজের ৮৭ জনের মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কা। এখনও নিখোঁজ আরও ৬১ জন। এর আগে জাহাজটির ডিস্ট্রেস কল শুনতে পেয়ে ৩২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় শ্রীলঙ্কার নৌবাহিনী। বুধবার ভারত মহাসাগরে শ্রীলঙ্কা উপকূলে মার্কিন সাবমেরিনের হামলায় বিধ্বস্ত হয় যুদ্ধজাহাজটি। ওয়াশিংটনের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই হামলাতেই প্রথম টর্পেডো ব্যবহার করে যুদ্ধজাহাজ ডোবানো হয়েছে। নৌযানটিতে মোট ১৮০ ক্রু ছিল। গেল মাসের শেষ দিকে ভারতের উদ্যোগে বঙ্গোপসাগরে আয়োজিত এক নৌ মহড়ায় অংশ নিয়েছিল ইরানিয়ান ফ্রিগেটটি। মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর হামলা অব্যাহত রেখেছে ইরান। অপারেশন ফতেহ খাইবারের ৫ম দিনে ১৭ দফায় ইসরায়েল ছাড়াও তুরস্ক, ইরাক, সিরিয়া ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে রেভলিউশনারি গার্ড IRGC। অভিযানের ৬ষ্ঠ দিনে মধ্যরাতে ইসরায়েলে নতুন করে মিসাইল ছুড়েছে তেহরান। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। এর আগে যুক্তরাষ্ট্রের নেটো মিত্র তুরস্কে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান, তবে তা সফলভাবে ভূপাতিত করে আঙ্কারা। এছাড়াও সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় কামিশলিতে আঘাত এনেছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হেডকোয়ার্টারে ড্রোন হামলা চালিয়েছে IRGC। দেশটির ইরবিল বিমানবন্দরের কাছেও আঘাত হানে তেহরানের একটি ড্রোন। আল খর্দ শহরে তেহরানের 3টি ক্রুজ মিসাইল প্রতিহতের দাবি করেছে সৌদি আরব।
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে বলেন, যিনি তেহরানের নেতা হতে চাইবেন মৃত্যুই হবে তার পরিণতি। দেশটির নেতৃত্ব সম্পূর্ণ বিপর্যস্ত বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, খুব দ্রুত নেতাদের হারাচ্ছে তারা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ অভিযানে নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 40 জনের বেশি শীর্ষ কর্মকর্তা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে। সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন সেখানে, যাচ্ছি তার কাছে। রবিন, মন্ত্রিসভার বৈঠকে আজ কি কি আলোচনা হতে পারে? প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি সম্পর্কেও বিস্তারিত জানাবেন। রাবি, ঠিক 10টা পরপরই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে থাকে, অর্থাৎ বৈঠক শুরু হয় এবং এরপর সেই বৈঠককে কেন্দ্র করে মন্ত্রীরা এর আগে থেকে আসা শুরু করেন, কিন্তু অনেকেই 10টা পরেও এসে যোগ দিয়েছেন এই মন্ত্রিপরিষদের সভায়। এবং আজকের এজেন্ডায় যেটি রয়েছে, সরকারের 180 দিনের যেই পরিকল্পনা, অর্থাৎ প্রথম 6 মাস তারা কি কর্মকাণ্ড পরিচালনা করতে চায় জনকল্যাণে, এবং সেই সঙ্গে বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কতটা এগুলো, সেই সব নিয়েও পর্যালোচনা হবে এই মন্ত্রিপরিষদের আজকের বৈঠকে। এবং সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের যে সংকট, সেটিও আলোচনায় ঠাঁই পাবে। অন্যদিকে আসন্ন ঈদকে সামনে রেখে সরকারের প্রস্তুতি, মূলত ঈদ যাত্রাকে সামনে রেখে যে প্রস্তুতি, সেসব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে মন্ত্রিপরিষদের আজকের বৈঠকে। এবং সেই সঙ্গে ঈদের ছুটিও নির্ধারিত হওয়ার কথা রয়েছে। মোটামুটি এই বিষয়গুলো গুরুত্ব পাবে আজকে মন্ত্রিপরিষদের সভায়। এবং এর বাইরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যে সভাগুলোর মধ্যে রয়েছে হাইটেক পার্ক বা সফটওয়্যার পার্ক যেগুলো রয়েছে, সেগুলোকে ব্যবহার করার জন্য কি পরিকল্পনা গ্রহণ করা যায়, সেই সব নিয়ে সরকারের তরফ থেকে এক ধরনের নির্দেশনা থাকবে। এবং সেই সঙ্গে এই সংক্রান্ত যে সেল রয়েছে, সেই সেলের যে পরিকল্পনা, সেগুলো পর্যালোচনা করা হবে। এর বাইরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, প্রবাসী কল্যাণে গঠিত কমিটিরও সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুপুরে দক্ষতা বিষয়ক একটি সভা বা একটি সেল রয়েছে, তাদের একটি পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। রবিন, আপনাকে ধন্যবাদ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার রায় 9 এপ্রিল। এ বিষয়ে কথা বলছেন প্রসিকিউটর মইনুল করিম। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। মোট 25 জনের জবানবন্দি গ্রহণ করেছি এবং এর মধ্যে প্রত্যক্ষদর্শী আছে, এক্সপার্ট আছে। এবং আপনারা জানেন যে একটি স্বনামধন্য টিভি চ্যানেল এটা লাইভ সম্প্রচার করতেছিল। যেই সাংবাদিক এই লাইভ সম্প্রচার করতেছিল উনিও এসেছেন এবং আবু সাইদের সাথে একত্রে গুলিবিদ্ধ হয়েছে এমন সাক্ষীরাও এসে এখানে জবানবন্দি দিয়েছেন। এবং পুরো ঘটনাটা বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধারণকৃত ছিল, সেই ফুটেজও আমরা বিজ্ঞ আদালতে দাখিল করতে সক্ষম হয়েছি। এর জন্য আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি এবং সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে মর্মে আমরা আশাবাদী। আচ্ছা, আপনি পুরো বিষয়টা আমাদেরকে একটু বলেন। আজকে রায়ের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল, কি বলেছে ট্রাইব্যুনাল? শুরু করেন। জি, এই মামলাটা যুক্তিতর্ক শেষে সিএবি বলে, সিএবির জন্য ছিল। আজকে মামলাটি কজ লিস্টে এসেছে এবং আজকে বিজ্ঞ আদালত এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে আগামী এপ্রিল মাসের 9 তারিখ। এই দিন বিজ্ঞ আদালত এই মামলার রায় ঘোষণা করবেন মর্মে ঘোষণা করেছেন। প্রসিকিউশন কি তাদের আনা যে সমস্ত অভিযোগ আছে সেগুলো প্রমাণ করতে পেরেছে কিনা? জি, আমরা আশা করি আমরা সর্বোচ্চভাবে এবং সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। কি সাক্ষী, কতজন সাক্ষী দিয়েছেন? আমরা টোটাল সর্বমোট 25 জন সাক্ষী দিয়েছি। এর মধ্যে এক্সপার্ট আছে, কিছু প্রত্যক্ষদর্শী আছে, সাংবাদিক আছে, ডাক্তার আছে, পুলিশ সদস্য আছে। স্টার উইটনেস বলতে আমরা যেটাকে বুঝি পটভূমির সাক্ষী হিসেবে হাসনাত আবদুল্লাহ, উনি এসেছিলেন, যিনি বর্তমানে জাতীয় সংসদের মাননীয় সদস্য। আমরা দেখেছি এই মামলার যে পোস্টমর্টেম রিপোর্ট 5 বার পরিবর্তন করা হয়েছে। তৎকালীন বেসামরিক উপদেষ্টা তিনি ফোন করে বলেছিলেন যে পোস্টমর্টেম রিপোর্ট যেন চেঞ্জ করা হয়। এই বিষয়টা একটু যদি বলতেন আমাদেরকে।
এই বিষয়টা সাক্ষী তার সাক্ষ্যের মাধ্যমে আদালতে জবানবন্দি দিয়েছে। তো কি মানে কি ছিল? মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ ক্রু সহ ১৮৯ বাংলাদেশিকে নিয়ে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। সকাল ৭টার পর সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশিরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়েছিলেন তারা। বিমানবন্দর থেকে বের হয়ে তারা বলেন, শুরুতে পরিস্থিতি ছিল ভয়াবহ, কখন কোথায় মিসাইল হামলা হয় তা নিয়ে সবাই আতঙ্কিত ছিলেন। দুবাই সরকার এসএমএস এর মাধ্যমে সতর্ক করলেও আশঙ্কা কাটছিল না, যদিও এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আরও বলেন, বেঁচে দেশে ফিরতে পারবেন কিনা এমন দুশ্চিন্তায়ও ছিলেন তারা। দেশে ফিরে সবাই জানান স্বস্তির কথা। পরিবারের সদস্যরাও প্রিয়জনকে নিরাপদে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেক খারাপ ছিল, ফ্লাইট অফ ছিল, মানুষ অনেক প্রাণী ছিল। এখন মোটামুটি অনেক ভালো আছে, আজকে 2 দিন মোটামুটি ভালো আছে। কথা তো সবসময় হয়, রেগুলার হয়, পরিবারের সাথে সবসময় কথা হয়, বার্তা হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু মোটামুটি কাজ করছে যে ভয়, একটা যদি কিছু হয়ে যায় আমাদের তখন কী অবস্থা হবে, এই জন্য বিমান অফ ছিল। যখন মনে করেন কালকে বিমান ওখানে হচ্ছে, আমি আজকে আসছি এই জন্য। এখন যাদের আসার ইচ্ছুক ওদেরকে পর্যায়ক্রমে ফ্লাইট দিতেছে, আর যারা আসতে চায় না ওদেরকে টাকা ফেরত রিটার্ন দিতেছে, টিকিটের টাকা। আমাদের ওইখানে খুব মন খারাপ, আমরাও কান্নাকাটি করছি এখানে। আমরা যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে। আমার এই একটাই শোনা, মানে কোনো অস্তিত্ব ছিল না। এখন এই কান্নার উপরেই আছে, যতক্ষণ ধরে বাসায় না নিয়ে যাবো ততক্ষণ ধরে আর শান্তি নেই, এই অবস্থায় আছি। যুদ্ধাবস্থার কারণে আজ মধ্যপ্রাচ্যগামী ৩৪টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েত। এর আগে নিরাপত্তা উদ্বেগ ও উদ্ভূত পরিস্থিতির কারণে ওই অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহারে বিধি নিষেধ দেওয়ায় ঢাকা থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে। সংসদে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে জামায়াতে ইসলামী। জনগণের স্বার্থ রক্ষায় বিভিন্ন বিষয় সংসদে তুলে ধরা হবে। তাছাড়া ইতিবাচক বিষয়ে সরকারকে সহযোগিতা করবে দলটি। ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে এ কথা জানান দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকে সংসদের সরকার ও বিরোধী দলের অংশগ্রহণের বিষয়েও জানতে চান পল কাপুর। পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে জামায়াত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন চুক্তি নিয়েও আলোচনা হয়। জামায়াত এসব চুক্তি পর্যালোচনা করবে বলে জানান দলের নায়েবে আমির। বলেন, দেশের জন্য ইতিবাচক যেসব বিষয় থাকবে সেগুলো গ্রহণ করা হবে, আর যেগুলো উপযোগী নয় সেগুলো বর্জনের বিষয়টি বিবেচনা করা হবে। বৈঠকে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানানো হয়েছে। এখন পল কাপুর বৈঠক করছেন বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে। নেতৃত্ব দিচ্ছেন ডক্টর আব্দুল মঈন খান। আর সকাল 10টায় এনসিপির সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও সেটি স্থগিত হয়েছে। যে নতুন পার্লামেন্ট শুরু হচ্ছে, সেখানে সরকার দলীয় এবং বিরোধী দলীয় যে রোলের ব্যাপারটি আছে সে ব্যাপারে জানতে চাইছে জামাত কী রোল প্লে করবে। আমরা বলেছি জামাত কনস্ট্রাকটিভ কিন্তু খুব ভাইব্রেন্ট এবং স্ট্রং রোল আমরা প্লে করব, যেখানে বাংলাদেশের ইন্টারেস্ট বা জনগণের ইন্টারেস্টের বাইরে থাকবে এটাকে আমরা প্রটেস্ট করব। আর পজিটিভ জায়গাতে আমরা অবশ্যই কোঅপারেট করবো। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে চলছে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক। এ বিষয়ে আরও জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। রেজা, কি কি বিষয় গুরুত্ব পেতে পারে এই বৈঠকে, কতক্ষণ এই বৈঠক চলতে পারে, জানতে পারলে আমাদের বিস্তারিত জানাবেন।
মাসুম, আসলে তৃতীয় দিনের সফরের কর্মসূচি চলছে এবং সেখানে আজকে মূলত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি এবং নেতাদের সাথে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি আসলে বৈঠকটি করছেন এবং বৈঠকে সকালবেলা থেকে জামাতের প্রতিনিধির 5 সদস্যের প্রতিনিধির সাথে বৈঠক হয়েছে এবং পরবর্তীতে যেটি নির্ধারিত সূচি ছিল এনসিপির সাথে সেটি স্থগিত হয়েছে। এই মুহূর্তে চলছে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক। বলা হচ্ছে যে এই বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে, ধারণা করা হচ্ছে যে নির্বাচনের পদ্ধতির মাধ্যমে যে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে যে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করেছে সেখানে সংসদীয় যে ব্যবস্থাগুলো রয়েছে সেখানে আসলে বিএনপির ভূমিকা এবং বিএনপির আচরণ কি হবে এবং বিরোধী দলের সাথে তাদের যে কার্যক্রম গণতান্ত্রিক ব্যবস্থা ধরে রাখবার জন্য সেটি আসলে কতদূর এগিয়ে নেওয়া যাবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনা হতে পারে যে সমস্ত সম্ভাব্য বিষয়ের মধ্যে রয়েছে তার মধ্যে আরও একটি বিষয় রয়েছে। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় যে বেশ কিছু কয়েকটি চুক্তির নিয়ে নানান ধরনের আলোচনা চলছে, বিশেষ করে রাজনৈতিক দল তো বটেই, সাধারণ মানুষের মধ্যেও, ফলে সেইগুলো নিয়েও আসলে এই প্রতিনিধি দলের সাথে রাজনৈতিক দলের অর্থাৎ বিএনপির পক্ষ থেকেও সেগুলো নিয়ে আলোচনা করা হবে। ঠিক ঘণ্টাখানেকের মতো বৈঠকটি চলতে পারে এখন পর্যন্ত এবং কর্মসূচির পরেই কিন্তু পল কাপুর অর্থাৎ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু এর পরপরই যাবেন শহীদ জিয়ার মাজারে, সেখানে আসলে গিয়ে তিনি যে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবেন তার মৃত্যুর পরে। ফলে সেই কর্মসূচিও কিন্তু আছে দিনভর। আরও হয়তো এই অর্থাৎ বিএনপির প্রতিনিধি দল বেরিয়ে আসার পরে তারা যখন গণমাধ্যমে কথা বলবেন আমরা আরও স্পেসিফিকভাবে ঠিক কী কী বিষয়ে আলোচনা হচ্ছে সেগুলো বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। মাসুম, সেই তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব। রেজা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে টিআরবির সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলন করছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরাসরি যাচ্ছি সেখানে। 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বা এজেন্ডা যেটি ছিল, পরবর্তীতে জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে যে নির্বাচনী ম্যানিফেস্টো এবং তার পরবর্তীতে বিশেষ করে জাতির উদ্দেশ্যে সরকার প্রধান দায়িত্ব নেওয়ার পর যে ভাষণ দিয়েছেন সবকিছু বিবেচনা নিয়ে এবং পাশাপাশি জুলাই সনদ যেটি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে সেখানে যে সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধের বিষয়গুলো আছে এই 4টি উপাদানকে কেন্দ্র করে আমাদের যে পক্ষ থেকে সরকারকে পরামর্শ দেয়া। সরকার ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত, এটা আমরা পরে একটু বলবো, বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, উদ্যোগ গ্রহণ করেছে যেটি আসলে আগে নিয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমি সেগুলো বিবেচনা নিয়ে স্বাগত জানাই। অন্যদিক থেকে বহুমুখী চ্যালেঞ্জ আছে যেটা আমি আগে বলেছি, সেটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। সেই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এই পর্যায়ে প্রাথমিক পর্যায়ে কি করণীয়, কি ধরনের বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত, বিশেষ করে কি ধরনের কৌশলগত বিষয়গুলোকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত সেগুলো আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আজকে যে উপস্থাপনাটি যে পলিসি ব্রিফটি আমরা আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি সেটি সরকার প্রধানের কাছে আজকে আমরা হস্তান্তর গ্রহণ করার চেষ্টা করব। সেই লক্ষ্যে আজকে আপনাদের সাথে এই সংবাদ সম্মেলনের আয়োজন। আমি এই পর্যায়ে দীর্ঘায়িত না করে সহকর্মী জিল খানায়ককে তার উপস্থাপনা শুরু করার জন্য অনুরোধ করছি। তিনি বিস্তারিত উপস্থাপনাটা করবেন আমাদের যে পলিসি ব্রিফটি আছে, কিন্তু তার উপস্থাপনার পর শেষ পর্যায়ে আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রাধান্যের যে বিষয়গুলো সেগুলি আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তারপরে যদি সময় যদি আগ্রহ থাকে আপনাদের আলোচনার সুযোগ থাকবে। তো সবাইকে পর্যায়ে ধন্যবাদ এবং জুল খানায়ককে আহ্বান করছি তার উপস্থাপনা শুরু করার জন্য। রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে চলছে টিআইবির সংবাদ সম্মেলন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর আদাবর ও শ্যামলী হাউজিং এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ 6 জনকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে শ্যামলীর 52 কাঠা এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের অভিযোগ ছিল। আটক ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে। অভিযানের সময় 3টি চাপাতি ও 3টি ছোরা উদ্ধার করা হয়। পুলিশ বলছে মাদক ব্যবসা ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। যে কোনো মূল্যে মোহাম্মদপুর এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এলাকা থেকে যে কোনো মূল্যে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, মাফিয়া, চাঁদাবাজ এই সবাইকে নির্মূল করতে হবে এবং জনগণকে একটা স্বস্তিদায়ক রমজান এবং একই সাথে আনন্দঘন ঈদ উপহার দিতে হবে। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর জোন, মোহাম্মদপুরের আদাবর থানা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে অভিযান পরিচালনা করতেছে।
খুলনার রূপসা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে বুধবার রাতে খুলনায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন মাসুম বিল্লাহ। তিনি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। পুলিশ জানায়, বাটা দোকানের সামনে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করছিলেন। এ সময় সন্ত্রাসীদের 5 সদস্যের একটি গ্রুপ তাকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মাসুম বিল্লাহকে গুলি করে পালানোর সময় অশোক ঘোষ নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশ ও স্থানীয়রা। আটক অশোক পুলিশের তালিকাভুক্ত গ্রেনেড বাবু গ্রুপ অর্থাৎ বি কোম্পানির ঘনিষ্ঠ বলে জানিয়েছে পুলিশ। আসছে ঈদ সামনে রেখে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা অংশে যানজটে ভোগান্তির সংখ্যা বাড়ছে। সড়ক ও ফ্লাইওভার নির্মাণ কাজে সড়ক সংকুচিত হয়ে পড়ায় ধীর গতিতে চলছে যানবাহন। এতে বাড়ছে ঈদে ঘরমুখ মানুষের যানজটের ভোগান্তির উদ্বেগ। প্রকল্প কর্তৃপক্ষ বলছে অর্ধেক কাজ শেষ হয়েছে, আর পুলিশ দাবি করছে এবার কোনো যানজট হবে না। সাসেক 2 প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফেজ 5 অংশে প্রায় 5 বছর ধরে চলছে কাজ। শেষ হয়েছে মাত্র 50%। বেশিরভাগ অংশে মূল সড়কের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে এবার ঈদে যানজটের শঙ্কার কথা বলছে এই পথে চলাচলকারীরা। যানজট হচ্ছে, এটা ওভারব্রিজটা ঠিক হয়ে গেলে যানজট অবশ্যই আমার মনে হয় যে কমে যাবে। ধীরে ধীরে কাজ করে, এই জন্য কাজ শেষ হয় না, এই জন্য যানজট লাগে। 1 ঘন্টা রাস্তা গোপালপুর যাইতে অনেক সময় 7 ঘন্টা 8 ঘন্টা লেগে যায়। চালকরা বলছেন এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যেতে সমস্যা হচ্ছে। ঈদ বা ছুটিতে গাড়ির চাপ বাড়লে এই অংশটি আবারও গলার কাটা হয়ে দাঁড়াতে পারে। কাজ করতেছে অনেক দিন হলে, কাজ তো শেষ করতে পারতেছে না, যার কারণেই তো যানজট বেশি। বাড়িতে যাইতে একটু সময় লাগে, তারপর হচ্ছে রাস্তাতে অনেক সময় ব্যয় হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে আব্দুল মোনায়েম লিমিটেড। তাদের দাবি প্রায় 50% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। তৃতীয় দফায় সময় বাড়িয়ে দ্রুত গতিতে কাজ চালানো হচ্ছে। ফ্লাইওভারের জন্য যতটুকু জায়গা আমরা অকুপাই করেছি তার চাইতে বেশি পরিমাণ জায়গা আমরা নতুন জায়গা আমরা রাস্তা আমরা নির্মাণ করে দিয়েছি এবং আশা করতেছি যে আগামী ঈদে উত্তরবঙ্গগামী যেসব লোকজন আছে ঈদে যাবে তাদের ভোগান্তি হবে না। ঈদ যাত্রায় যানজট নিরসনে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে এলেঙ্গা পৌর প্রশাসক। যানজট নিরসন করবে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে এবার ঈদে যাত্রীরা কোনো ভোগান্তির শিকার হবে না। বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার কারণে এবার কোনো যানজট হবে না বলে আশ্বস্ত করেছেন জেলা পুলিশ। গরমুখ মানুষের যে নিরবিচ্ছিন্ন যাতায়াতের জন্য আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আপনার এই জায়গায় আমাদের স্ট্যাটিক ডিউটি থাকবে, মোবাইল থাকবে, হোন্ডা মোবাইল থাকবে, সিনিয়র অফিসারদের তদারকি থাকবে, যেন কোথাও কোনো সমস্যা না হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ, তাই এলেঙ্গা অংশে সামান্য বিঘ্ন বড় ভোগান্তিতে রূপ নিতে পারে। এখন দেখার বিষয় কাজের গতি আর ট্রাফিক ব্যবস্থাপনা কতটা স্বস্তি এনে দেয় ঈদে ঘরমুখ যাত্রীদের। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার জবাব দিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4 এর অধীনে এই অভিযান চলছে। এ নিয়ে 19 দফা অভিযান চালানো হলো ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে। মিসাইলের পাশাপাশি বিভিন্ন পাল্লার ড্রোন দিয়েও চালানো হয় হামলা। গাজা সীমান্ত এবং পশ্চিম তীরে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে চালানো হয় এই অভিযান। ইসরায়েলি চেকপোস্ট এবং সামরিক অবস্থান লক্ষ্য করে চালানো হয় এই হামলা। গাজায় অভিযানের জবাবে অপারেশন ট্রু প্রমিস চালিয়ে আসছে ইরান। ইরানের যৌথ অভিযান ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র স্পেন। হামলা চালাতে মার্কিন বাহিনীকে মাদ্রিদ নিজেদের ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় উত্তেজনার সূত্রপাত। জবাবে স্পেনের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকির তোয়াক্কা না করেই পেদ্রো সানচেজের দাবি এটি মানবতা বিরোধী। মহা বিপর্যয়ের সূচনা করেছেন ট্রাম্প। ইরানে চালানো যৌথ অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থনে বেশিরভাগ ইউরোপীয় দেশ, এমনকি রণতরী যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্পেন রীতিমতো ট্রাম্প প্রশাসনের সাথে বিবাদে জড়িয়েছে দেশটি।
সম্প্রতি ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দিয়ে বিপ্লব ঘটিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। একই সাথে জানান যৌথ অভিযানের তীব্র নিন্দা। ইউরোপিয়ান এই নেতার অবস্থানে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছাঁটাইয়ের হুমকিও। স্পেন ভয়াবহ আচরণ করেছে। অর্থমন্ত্রীকে স্পেনের সাথে সব বাণিজ্য বন্ধ করার নির্দেশ দিয়েছি। তারা বলেছে আমাদের ঘাঁটি ব্যবহার করতে দিবে না, কিন্তু চাইলে যে কোনো সময় সেগুলো ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র, কিন্তু সেটা বন্ধুসুলভ আচরণ হবে না। ট্রাম্পের হুমকির পরও অনড় মাদ্রিদ। তার প্রতিশোধমূলক আচরণে মানবতা বিরোধী কাজ করতে রাজি নন দেশটির প্রধানমন্ত্রী। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যে হামলার মাধ্যমে মহা বিপর্যয়ের সূচনা করেছে যুক্তরাষ্ট্র। এভাবেই শুরু হয় মানবতার মহাবিপর্যয়। লাখ লাখ মানুষের ভাগ্য নিয়ে ট্রাম্প খেলতে পারে না। স্প্যানিশ সরকারের অবস্থান যুদ্ধের বিরুদ্ধে। কারো প্রতিশোধের জন্য মূল্যবোধ ও স্বার্থ পরিপন্থী কাজ করবে না স্পেন। এর আগে গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও সরব ছিল স্পেন। এমনকি ইসরায়েলের সাথে অস্ত্র বাণিজ্য বন্ধ করা সহ নানা পদক্ষেপও নেয় দেশটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।